ভাবুন তো, আপনার স্বামী আপনার বিবাহবার্ষিকীর দিন আপনাকে ফুল আর কেক এনে দিল। আপনি ভীষণ খুশি। তারপরেই হঠাৎ সেই মানুষটা আপনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? তখন যদি জানতেন এই প্রশ্নটা কোনো মজা করে নয়, বরং আপনার সংসার শেষের শুরু, তাহলে কি সেদিনও হাসতে হাসতে উত্তর দিতেন? আমি সেদিন বুঝিনি। আরেকটা কথা শুরুতেই বলে রাখি, এই ঘটনাটা আমার নিজের জীবনের ঘটনা নয়। ঘটনাটা আমাকে অন্য একজন মহিলা পাঠিয়েছে। তবে আজ আমি ঘটনাটা নিজের ভাষায় বলবো, যাতে পুরো ঘটনাটা আপনাদের বোঝাতে পারি। কিছু নাম, ছোটোখাটো পরিচয় আমি পরিবর্তন করে দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল আমার বিয়ের অনেক আগে। আমি তখন একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম। ছেলেটা আমার সমবয়সী ছিল। আমাদের সম্পর্কটা শুধু প্রেম ছিল না, বরং আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। আমি ওকে এতটাই ভালোবাসতাম যে মনে মনে ঠিকই করে ফেলেছিলাম এই মানুষটাকেই আমি বিয়ে করব। কিন্তু আমার বাড়ি থেকে এই সম্পর্কটা কিছুতেই মেনে নিচ্ছিল না। বিশেষ করে আমার মায়ের একটা ধারণা ছিল, একই বয়সের ছেলে হলে নাকি পরে সংসার ঠিকঠাক করে সামলাতে পারে না। মা আমাকে বারবার বলতেন, একই বয়সের ছেলে এখন তোকে ভালোবাসছে, কিন্তু পরে যদি অন্য কারোর দিকে চলে যায়। আমি মাকে বোঝাতাম, সব ছেলেরা একই রকম হয় না মা, ও সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু মা রাজি ছিল না। শেষ পর্যন্ত আমি অনেক বুঝিয়েছি, অনেকটা জোর করেই এক প্রকার বিয়ে করলাম। আর বিয়ের পর প্রথম কয়েকটা বছর সত্যিই খুব ভালো কেটেছিল। আমাদের নিজেদের একটা ব্যবসা ছিল, দুজনে মিলে সংসার চালাতাম। তারপর আমাদের একটা মেয়ে হলো, কয়েক বছর পরে একটা ছেলে হলো। দুটো সন্তান নিয়ে আমার মনে হচ্ছিল আমার সংসার সম্পূর্ণ। আমার স্বামীও বাচ্চাদের খুব ভালোবাসতো। আমাদের সম্পর্কটাও অনেকটা বন্ধুত্বের মতো ছিল। আমরা একে অপরের সঙ্গে মজা করতাম, হাসতাম, গল্প করতাম। তখন আমার মনে হতো মা ভুল ছিল, মা ভুল ভেবেছিল, আমার স্বামী আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কিন্তু আমি জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা তখনও বাকি। একদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল। সেদিন আমার স্বামী আমার জন্য ফুল আর কেক নিয়ে এসেছিল। আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাচ্চারাও আনন্দ করছিল, সবাই মিলে কেক কাটলাম। আমি ভাবছিলাম আমাদের জীবনটা কতটা সুন্দর। কিন্তু কেক কাটার পর ও হঠাৎ আমাকে বলল, আচ্ছা, তুমি আমাকে কিছু দেবে না? আমি হাসতে হাসতে বললাম, কী চাই তোমার বলো? আমি যদি অন্য কোথাও বিয়ে করি তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? আমি প্রথমে ভাবলাম ও মজা করছে, কারণ আমাদের সম্পর্কটা এমনই ছিল। আমরা মাঝে মাঝে একে অপরকে নিয়ে মজা করতাম। আমি বললাম, তুমি যদি কোনো দিন মনে করো আমার প্রতি তোমার মন উঠে গেছে, আমার প্রতি তোমার বিরক্তি লাগে, তাহলে তুমি যা ভালো মনে করো করতে পারো। আমি কথাটা একেবারেই মজা করে বলেছিলাম। ও তখন আর কিছু বলল না। আমি ভাবলাম কথাটা এখানেই শেষ, কিন্তু আমি জানতাম না কয়েকদিন পর এই কথাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যি হয়ে সামনে আসবে। কারণ এরপর থেকেই আমার স্বামীর আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আর সেই পরিবর্তনের কারণটা আমি তখনও জানতাম না। অ্যানিভার্সারির পর প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম আমার স্বামী আগের মতন সময় মতন বাড়ি ফিরছে না। আমাদের নিজেদের ব্যবসা ছিল, দোকান 7টা 7:30টার মধ্যেই বন্ধ হয়ে যেত, কিন্তু বাড়ি ফিরতেও রাত 10টায় বা কখনো তারও পরে। প্রথম দিন আমি কিছু বলিনি, ভাবলাম হয়তো কোনো কাজ ছিল। দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলাম, এত দেরি হলো কেন? ও খুব নর্মালি বলল, কাজ ছিল। আমি বললাম, কী কাজ? ও বলল, ব্যবসার কিছু ব্যাপার। আমি ব্যাপারটাকে বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু যখন 1 সপ্তাহ ধরেই একই ঘটনা ঘটতে লাগলো, তখন আমার মনে সন্দেহ তৈরি হলো। আমি আবার জিজ্ঞাসা করলাম, দোকান তো অনেক আগেই বন্ধ হয়ে যায়, তুমি এত রাত করে কোথায় থাকো? ও আমাকে নানান রকম কথা বলে বুঝিয়ে দিত। কখনো বলতো ব্যবসার কাজ, কখনো বলতো কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি তখনও ভাবতাম হয়তো সত্যিই কোনো সমস্যা চলছে। কিন্তু একদিন আশেপাশের এলাকার কয়েকজনের কাছ থেকে এমন একটা কথা শুনলাম, যেটা শুনে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। ওরা বলল নাকি আমার স্বামী বিয়ে করেছে। আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। বললাম, এটা হতে পারে না, কিন্তু কথাটা মাথা থেকে কিছুতেই বের করতে পারছিলাম না। সেদিন ওর বাড়ি ফেরার অপেক্ষা করছিলাম। ও বাড়িতে ঢোকার পর আমি সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আরেকটা বিয়ে করেছো? ও প্রথমে চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, সত্যি করে বলো। তখনও বলল, আমি তো তোমাকে বলেইছিলাম অ্যানিভার্সারির দিন। আমি যেন পাথর হয়ে গেলাম।
বললাম মানে? ও বলল, আমি যদি অন্য কোথাও বিয়ে করি সেদিন তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। তখন আমার মাথায় সেই রাতটাই ঘুরছিল, ফুল, কেক, আমাদের হাসি, আমার সেই প্রশ্ন। আমি ভাবলাম ও তো মজা করছিল, সত্যি যে কাউকে কোনোদিন বিয়ে করবে এটা তো আমি ভাবতেই পারছিলাম না। আমি কিভাবে সেই রাতটা পার করেছিলাম সেটা আজও আমি মনে করতে পারি না। কাঁদতে ইচ্ছে করছিল, চিৎকার করতে মন চাইছিল, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না, কারণ আমি নিজের পছন্দে বিয়ে করেছিলাম। শুধু আমার স্বামী নয়, ব্যাপারটা আমার শ্বশুর শাশুড়ি বিষয়টা সব কিছুই জানতেন। ওর বোনও জানতো। ওর বোন আমাকে আবার বলতো, দেখবে এটার ভালোবাসা নয়, মোহ, একদিনও নিজেই বুঝবে। কিন্তু আমি কাউকে আমার মনের কথাটা বলতে পারতাম না। আমি ভাবতাম যদি বাপের বাড়িতে বলি তাহলে সবাই আমাকে বলবে, আমরা তোকে আগেই বলেছিলাম। এই একটা কথার ভয়ে আমি নিজের কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতাম, শুধু আমার দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে থাকতাম। একদিন আর সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে গেলাম। প্রায় 15 দিন সেখানে ছিলাম, কিন্তু মাকেও কিছু বলতে পারলাম না। মা জিজ্ঞাসা করতো, কি হয়েছে? আমি বলতাম কিছু না, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রত্যেক দিন ভেঙে যাচ্ছিলাম। অবশেষে নিজের বাড়ি ফিরে এলাম, কিন্তু এবার আমার বাড়িটা আর আগের মতো লাগছিল না। আমার বড় মেয়ে তখন স্কুলে পড়তো, ও অনেক কিছুই বুঝতে শুরু করছিল। বাবা কেন রাতে বাড়ি ফিরছে না, কেন মা একা থাকে, এসব ওর চোখে পড়তো। আর তখনই আমি বুঝলাম আমার নিজের কষ্টের পাশাপাশি আমার সন্তানরাও এই পরিস্থিতির মধ্য দিয়ে জড়িয়ে যাচ্ছে। কিন্তু এরপর আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম যেটা জীবনকে আরও কঠিন করে দিল। আমি ঠিক করলাম আমি নিজেই সেই মেয়েটির সঙ্গে দেখা করব। আমি জানতাম না এই মেয়েটির সামনে গিয়ে আমি কী বলবো, তবু একদিন সাহস করে কাছে গেলাম। ওর সামনে দাঁড়ানোর পর আমার ভেতর থেকে সমস্ত রাগ অভিমান যেন কান্নার আকারে বেরিয়ে এলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি ওকে ছেড়ে দাও। সে চুপ করে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আমার দুটো বাচ্চা আছে, তুমি আমার সংসারটা এভাবে নষ্ট করো না। আমি তখন এতটাই অসহায় হয়ে পড়েছিলাম যে নিজের সম্মানের কথাটাও ভাবিনি। এমনকি বলেছিলাম, তুমি যদি টাকার জন্য ওর সাথে সম্পর্কে থাকো, কত টাকা লাগবে বলো, আমি ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। আমি ভেবেছিলাম হয়তো আমার এই কান্না দেখে সে নরম হবে, কিন্তু সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি একেবারেই চুপ হয়ে গেলাম। সে বলল, তুমি তোমার স্বামীকে আটকে রাখতে পারোনি, সেটা কি আমার দোষ? আমি কোনোই উত্তর দিতে পারলাম না। সে আবার বলল, আমি তো ওকে জোর করে আমার কাছে নিয়ে আসিনি, ও তো নিজের ইচ্ছায় আমার কাছে এসেছে। কথাগুলো শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু সত্যি বলতে কথাটা তো একদমই সত্যি। আমার স্বামীও তো সত্যিই সেই নিজের ইচ্ছায় ওই সম্পর্কটাতে জড়িয়েছিল। আমি সেদিন আর কোনো কথা বলিনি, চুপচাপ বাড়ি ফিরে এলাম। তারপর থেকে আমি আর ওকে ধরে রাখার চেষ্টা করিনি। স্বামী বাড়ি ফিরতো, আমি ওর কাছে যেতাম না। রাতে আমার মেয়ের কাছে গিয়ে শুতাম। মেয়েটা তখন অনেক কিছুই বুঝতে পারতো। একদিনও আমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি বাবার সঙ্গে ঘুমাও না কেন? আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি শুধু বললাম, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু সেই রাতে মেয়ের পাশে শুয়ে আমি অনেক কেঁদেছিলাম। এক সময় আমার মেয়ে আমার কান্না টের পেয়ে বলেছিল, মা তুমি কাঁদছো? আমি বললাম, না রে মা। কিন্তু সে বুঝেছিল। এভাবেই দিনের পর দিন আমি মেয়ের কাছে ঘুমাতে শুরু করলাম। আমি আমার স্বামীকে তার নিজের ঘরেই ছেড়ে দিলাম। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল। একদিন সে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার কাছে আসো না কেন আর? আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, তোমার কাছে যেতে আমার ঘৃণা লাগে। ও চুপ করে গেল। আমি বললাম, তুমি যখন অন্য একজন মেয়েকে বিয়ে করেছো তখন কিভাবে আমি আবার তোমার কাছে যাব? আমার মনে হচ্ছিল এটাই হয়তো আমার বেঁচে থাকার একমাত্র উপায়। আমি জানতাম না ভবিষ্যতে কী হবে, শুধু জানতাম আমি আমার নিজের আত্মসম্মানটা হারাতে চাই না। তারপর একদিন হঠাৎ করে একটা খবর এলো যে মেয়েটার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ছিল, সে নাকি অন্য একজন ছেলের সঙ্গে চলে গেছে। খবরটা শুনে আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি আনন্দ পাইনি, কারণ আমার স্বামী একা হয়ে গেছে বলেই আমার কষ্ট শেষ হয়ে যায়নি। যে বিশ্বাসটা ভেঙে গিয়েছিল সেটা তো আর কোনো দিন ফিরে আসেনি। এরপর আমার স্বামী একাই ঘুমাতে শুরু করলো। আমি মনে মনে আর সেদিনের পর থেকে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনো দিনই ওর কাছে যাব না। ও আমাকে যতই ডাকুক, যতই অনুতপ্ত হোক, আমি নিজের কষ্ট ভুলে আবার আগের মতন হয়ে যাব না।
কারণ আমি বুঝলাম কখনো কখনো একজন মানুষের সবচেয়ে বড় শাস্তি তাকে ছেড়ে চলে যাওয়া নয়, বরং একই বাড়িতে থেকেও তার কাছ থেকে নিজের মনটা সরিয়ে নেওয়া। কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই জানিও। তোমাদের লাইফে এরকম কোনো ঘটনা থাকলে আমাকে অবশ্যই পাঠাতে পারো, মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে, যেখানে ইচ্ছে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।